যে চীনেতে যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে শীর্ষ বৈঠক হয়েছে, শিখরস্থানীয় বৈঠক, সকলেই উপস্থিত ছিলেন। বলছিলাম যে ভারত চীন মিলে যে সম্পর্ক এখন তৈরি হচ্ছে, এতে করে বাংলাদেশ সেখানে দর কষাকষির কোন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে কিনা, এবং এর ফলে বাংলাদেশের উপর বাংলাদেশের রাজনীতির উপর কি ধরনের প্রভাব আসতে যাচ্ছে, সেই বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শেখ হাসিনা এই তার সাম্প্রতিক ভাষণগুলোতে বলছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। এগুলির কোনো যোগসূত্র আছে কিনা? আমি জানি আপনাদেরও অনেকেরই মনের প্রশ্ন এগুলো। এবং ডক্টর ইউনূস কি সত্যি সত্যি সেফ এক্সিট চাচ্ছেন, এবং তিনি যদি মানে তাকে যদি চলে যেতে হয়, আমি জানতে পেরেছি যে এই ডক্টর ইউনূসের হাতে সত্যি সত্যি আর বেশি সময় নেই। ফলে তিনি যদি তাকে তল্পিতল্পা গোটাতে হয়, তিনি কোন প্রক্রিয়ায় গোটাবেন এবং তার পরবর্তীতে কি হবে, অনেকগুলো বিষয় কিন্তু জানার বোঝার। রাষ্ট্রেরই কিন্তু, এবং সবসময় দেখবেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেলিবারেটলি অ্যাভয়েড করে গিয়েছে, এবং সেটা দিয়ে একটা বার্তা দিতে চাইছেন যে সামগ্রিক কোনো বহুদেশীয় মঞ্চে যেখানেই হোক পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখার সম্পর্ক নয়। সেটা এই কারণে এই ভিডিওটা আরো বেশি প্রচারিত হয়েছে, এত বাংলাদেশের মানুষ দেখুক বা জানুক যে ভারত পাকিস্তান সম্পর্কে কি মনোভাব পোষণ করে। সব থেকে বড় যেটা ভারতের কূটনৈতিক জয় বলে ভারতের সমস্ত গণমাধ্যম বলছেন, সেটা হচ্ছে সাংহাই কোঅপারেশনের বৈঠকে, যেখানে এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে পহেলগাঁওর বিষয়টা উল্লেখিত হয়নি, যে কারণে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু এবারে প্রথম পহেলগাঁওর যে বিস্ফোরণ, এবং তাতে যে জঙ্গিরা যে হানা দিয়ে যে নিরীহ মানুষকে হত্যা করেছে, সেটা কঠোর ভাষায় নিন্দা তো হয়েছেই, তার সঙ্গে পাকিস্তানের নাম হয়তো হয়নি, কিন্তু এটা বলা হয়েছে যারা এদের মদদ দিচ্ছেন বা প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নিতে এই সাংহাই কোঅপারেশন ঐক্যবদ্ধ। যে ঐক্যবদ্ধের শরিক কিন্তু পাকিস্তান নিজেও। ফলে পাকিস্তানকেও প্রমাণ করতে হবে যে তারা জঙ্গিদের বিরুদ্ধে পারে। এই বিষয়টা বার্তাটাই কিন্তু আমার ধারণা আজকের প্রেক্ষাপটে এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বার্তা। কারণ এই যে যেখানে আমেরিকা উপস্থিতি নেই, আমেরিকা ছাড়া বাকিরা আছে, মূলত আপনি বলতে পারেন তৃতীয় দুনিয়া প্লাস প্রথম দুনিয়ার কিয়দংশ যারা রয়েছেন, এবং সেইখানের এই বৈঠকে যে আলোচনা, সে থেকে একটা নিশ্চিতভাবে এটা প্রমাণিত হয় যে যাদের স্বার্থ জড়িত আছে কোথাও, এটা মিলিতভাবে তিনটি রাষ্ট্র তারা মিলিতভাবে কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারেন কিনা আন্তর্জাতিক স্তরে এবং আঞ্চলিক স্তরেও। তৃতীয়ত ট্রাম্পের যে বিষয়টা, আমার ধারণা এটা নিয়ে বেশ একটা ছবি আমি দেখেছি, আমার নিশ্চিত আমি জানি ওটা নিয়ে একটু মজা করেছেন প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে নিয়ে আর কি বিষয়টা। কারণ সেই কথাগুলো তিনি জানাতে চাইছিলেন বাকি রাষ্ট্রপ্রধানদের যে আদতে ট্রাম্প কি চাইছিলেন, কেন কি নিয়ে তার এত মতবিরোধ, হঠাৎ কেন রেগে গেছে না। তো এসব নিয়ে নানা গল্প আছে, ভারতের গণমাধ্যমে গল্প আছে, তাকে নোবেল দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদী একমত হননি। কেউ কেউ বলেন যে ট্রাম্প ভারতের যত বড় বড় বিজনেস সংস্থা আছে সেখানে তিনি কারণ ট্রাম্প একজন খুব বড় ব্যবসায়ী, তিনি ব্যবসা ছাড়া কিছু বোঝেন না। তো ফলে সেক্ষেত্রে কূটনীতির থেকেও ব্যবসাটা তার প্রধান বিষয়। তো সেই সব নিয়ে হয়তো মজা টজা হয়ে থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা যে আমেরিকার যে বিষয়টা, যে ক্ষেত্রে হয়তো একটা যৌথভাবে ট্রাম্পের শুল্ক জনিত যে আঘাত এসছে, সেটাকে কিভাবে মোকাবিলা করা যায়। একই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী মোদীর ভাষণ যদি দেখেন, মোদী কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন কেবল ভারত নয়, চীনও কিন্তু জঙ্গিবাদের শিকার। ফলে জঙ্গিবাদের মোকাবিলা করতে গেলে ভারত চীনকে একত্র এক জায়গায় এক মঞ্চে আসতেই হবে। তাদের নিজেদের মধ্যে যে দ্বিপাক্ষিক যে বিবাদগুলো আছে সেগুলোকে কিঞ্চিত ভাবে দূরে সরিয়ে রাখা, কিন্তু সরিয়ে রাখাও নয়, একই সঙ্গে সিদ্ধান্ত হচ্ছে কিন্তু সীমান্ত বৈঠকটাও যাতে আরো নিবিড় করা যায়, আরো যাতে দ্রুত এই বিষয়ে কোনো একটা ফয়সালার দিকে যাওয়া যায়। ফলে আমার কাছে মনে হচ্ছে সাংহাই কোঅপারেশনের যে বৈঠকটা, শিখর বৈঠকটা, এটা সামগ্রিকভাবে নতুন একটা বিশ্বের, যদি বলেন ওয়ার্ল্ড অর্ডার, একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার ক্ষেত্রে একটা নতুন দিক নির্দেশ করেছে। এটার পরিণতি আর একদিন দুদিন, এবং আমি জানি এক দুদিনের মধ্যে ভারতে আর বহু রাষ্ট্রনেতা সফর করছেন পর পর, মানে
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, রাষ্ট্রনেতা পর্যায়ে, ভুটানের প্রধানমন্ত্রী আসছেন। অনেক কেউ আসছেন যে যাদেরকে হয়তো আমার ধারণা ভারত থেকে একটা কোনো ব্রিফিং দেওয়া হবে যে এই আলোচনার নির্যাস কি। ব্যবসাজনিত বা আর্থিক বিষয় তো রয়েছেই, তার সঙ্গে যেটা সবচেয়ে বড় বিষয় যে কিভাবে ভারত বা বাকি দেশগুলো যে একটা উদ্ভূত এই মুহূর্তে আশঙ্কা, সেই আশঙ্কাটা হলো জঙ্গিবাদ। এবং এটা ভারতের ধরুন, ভারতে এটা মনেই করে যে এই মুহূর্তে দুর্ভাগ্যজনক হলেও ইউনূসের যে কারণে চাপে আছেন তিনি হয়তো চান না। আমি তাকে মনে করছি না যে তিনি জঙ্গি। কিন্তু তিনি যে ঘটনা যার সরকার যেটা করছে তাতে তার উপরই দায় চাপছে। যে তিনি জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন। কারণ একের পর এক যারা জেলে আটক ছিলেন, হিজবুত তাহরির লোকেরা মিছিল করছে রাস্তায় নিষিদ্ধ। অথচ প্রশ্ন তুলছেন ভারতে আওয়ামী লীগের নেতারা কেন করছেন? আরে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আপনার দেশে, ভারতে তো নয়। কিন্তু হিজবুত তাহরির তো যারা বিশ্বে নিষিদ্ধ। তো তাদেরকে অ্যালাউ করছেন মিছিল করতে। সেটার ব্যাপারে আপনার মনে হচ্ছে না? আপনার তো কখনো মনে হচ্ছে না যে কেউ তো বাংলাদেশের না সাংবাদিক না আওয়ামী লীগ কেউ তো প্রশ্ন তোলেনি। এতকাল কেন যেন আ অপরাধের অভিযুক্ত তারেক রহমান লন্ডনে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। কিন্তু নির্বাচনও পরিচালনা করেছেন। সেটা তো অধিকার, সেটা করতেই পারেন। তাতে তো আওয়ামী লীগ আপত্তি করেনি, ভারত আপত্তি করেনি, কেউ না। এমনকি সবচেয়ে মজার কথা যেটা যখন এখানে অস্থায়ী মুজিব সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীন বাংলাদেশ সরকার ভারতে, তখন পাকিস্তান পর্যন্ত আপত্তি তোলে। এখন সেইসব আপত্তি তো আমার মনে হয় সেই কারণে ইউনূস একটু চাপে পড়ে গিয়েছেন। তিনি অর্থনীতিবিদ হতে পারেন। নোবেল পুরস্কার পেয়েছেন। নিশ্চয়ই সম্মানের স্থান তাকে দেওয়া উচিত। কিন্তু আমি বলব না যে লন্ডনের রাস্তায় তাকে যেভাবে শুনেছি পচা ডিম নাকি ছড়া হয়েছিল, এগুলো করা উচিত নয়। বা নিউ ইয়র্কে কোনো একজন উপদেষ্টাকে তাড়া করেছিলেন আওয়ামী লীগের নেতারা, ওগুলো ঠিক নয়। বরং কূটনৈতিক রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। কিন্তু সেই ঘটনার পর তো তারা সেখানে সেরকম কোনো প্রতিবাদ করেনি। এইসব কারণে ইউনূস একটু চাপে আছেন, তিনি কি সামলাবেন? আসলে তিনি বিভ্রান্ত, বুঝতে পারছেন না যে কি সামলাতে হবে। তিনি তিনি এমন তার ফলে এই গুজবগুলো ছড়াচ্ছে যে তিনি কি এক্সিট ট্যুর চাইছেন? এবার আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। কিন্তু আমার বিশ্বাস হয় না, বুঝলেন? তার জীবনকে আমি যা পর্যালোচনা করে দেখেছি, তিনি এত চমৎকার সুবিধায় সরকার আসার পর পেয়েছেন। সমস্ত তার নিজের বিরুদ্ধে মামলাগুলো খারিজ হয়ে গিয়েছে। তার নিজের কোম্পানিকে তিনি করমুক্ত করে দিয়েছেন। তিনি এমনকি বিদেশে শ্রমিক নিয়ে যাওয়ার যে সংস্থা তার সুযোগ সুবিধা আদায় করেছেন। সব মিলিয়ে আর্থিক সুযোগ সুবিধা তো অনেক তার তো কোনো কোম্পানি ট্যাক্সই দিত না, আগেও দিত না। এখন তো দেবেই না। এখন তো করমুক্ত। এই সুবিধা ছেড়ে তিনি চলে যাবেন সন্ন্যাস নিয়ে? কোথায় যাবেন? আমার একটু সন্দেহ আছে। ফলে আসলে কি এটা আমি বলছি না যে তিনি একেবারে যাবেন না। কারণ আপনাদের দেশের নিয়ম অনুসারে কেয়ারটেকাররা নিজেরা যান না। তাদের বাধ্য করতে হয় যেতে। তাদের জনতার আন্দোলনে আগে তাদের বাধ্য করা হয়েছিল। ইতিহাস তাই বলে আরকি, হ্যাঁ। ইতিহাস তাই এবং এই ইতিহাস আবার কিন্তু তখনও কিন্তু ১৮ মাসের নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন। আপনি জানেন? সে মনে আছে? আমি আজকেই পুরনো ইতিহাস পড়ছিলাম। আমি দেখলাম সেখানে তখনও কেয়ারটেকার সরকার বলেছিল ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে। যেটা সেনাবাহিনী বলেছিল ১৮ মাস। সেনাবাহিনী ১৮ থেকে এখন ২২ এ চলে গেছে নির্বাচনে। একটু পিছিয়েছেন তারা। ঠিক আছে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একই বিষয় ধরে নিচ্ছি আমি যদি হয় যে ফেব্রুয়ারিতে। কিন্তু এই যে যারা লড়াই করবেন নির্বাচনে এই ছাত্রদের দল, জামায়াতের দল তারা তো এখনো আ আমি আরেকজনকে ইন্টারভিউতে বলছিলাম যে, "আপনি এদের কাউকে ইন্টারভিউ করুন, তাদের দিয়ে বলান যে হ্যাঁ, আমরা নির্বাচনে যাচ্ছি।" তাহলে তারপরে আমাদেরও একটু বুঝতে সুবিধা হয়, বলতেও সুবিধা হয়। নাহলে আমরাও অনেক সময় উড়ো খবরে বিভ্রান্ত হই। তাই না? রাইট, রাইট। তো এখন আমি আপনার যে ভারত, চীন, রাশিয়ার যে জোট, এই জোটে আ আ আ যদি সক্রিয় হয়, দেখুন অনেকে মনে করছে এটা একটা শক্তিশালী জোট হবে। আপনিও বলছেন যে আ বিশ্ব এখন আ আম কি বলবো মনোপলি চলছে, এটার বিপরীতে একটা নতুন জোট হলে পরে একটা ভারসাম্য হয়তো আসবে। হোয়াট এভার দ্য রিজন। কিন্তু আমরা একটা ছোট্ট দেশের মানুষ, ইউ নো সো আমি জানতে চাই বাংলাদেশ কি ধরেন এই যে জোট হচ্ছে এবং আপনি বলছেন যে আ আরো অনেকগুলো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সামনে ভারত সফর করবে। তাদেরকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিফ করবেন। সেই ব্রিফিং এও কি বাংলাদেশ প্রসঙ্গটি থাকবে?
না, আমি দেখুন এই ব্যাপারে আগাম বলাটা অনুচিত আরকি। আমি কোনো উম বে অনুমানের ভিত্তিতে কোনো কথা বলতে চাই না। আমি যেটা বলছি এখন যে এই মুহূর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এ যে আলোচনা হয়েছিল, সেখানে নিশ্চিতভাবে দেখবেন ডকুমেন্টেই লেখা আছে যে আঞ্চলিক বিষয় উত্থাপিত হয়েছে। ফলে আঞ্চলিক বিষয় বলতে আঞ্চলিক বিষয় তো নিশ্চিতভাবে তো তার মধ্যে একটা বাংলাদেশে যেহেতু ঘটনাবলী ঘটছে, সেখানে নির্বাচন হবে কি হবে না, নির্বাচন নিয়ে সমস্যা কি? ইত্যাদি বিষয়ও থাকছে। ফলে ভবিষ্যতে এই বিষয়টা আলোচিত হবে কি হবে না সেটা এখনো কিন্তু ঠিক নেই। আমি সেটা আগাম কোনো আলোচনা না হওয়ার পরে আমি বলতে পারবো। আলোচনা হওয়ার আগে বলতে পারব। আমি বুঝতে পারছি দাদা। এখন আপনি আমাকে তাহলে বলুন যে এই যে সাংহাই কোঅপারেশন এর যে আলোচনাগুলো হয়েছে, এখানে কি ভারত এবং আমেরিকার মধ্যে যেই টানাপোড়েন, একটা কূটনৈতিক টানাপোড়েন তো আছে, হ্যাঁ? তো সেই টানাপোড়েনে বাংলাদেশ কি একটা অস্ত্র কিনা? না, বাংলাদেশ কোনো অস্ত্র কিনা আমি নেই না। সেটা হচ্ছে সরাসরিভাবে বাংলাদেশের ঘটনাবলীর উপরে ভারত, চীন, রাশিয়া ৩ টি দেশই রাষ্ট্রই প্রভাবিত হবে। এবং যে কথাটা জঙ্গিবাদের কথা যেখানে উল্লেখিত হয়েছে স্টেটমেন্টে। ফলে এই প্রভাবটা আমেরিকা তো আটলান্টিক পাড়ের আমেরিকা। সেখানে তো কোনো প্রভাব পড়াবে না। আমেরিকার সঙ্গে বর্তমান ইউনূস সরকারের সম্পর্ক যেটা আমরা শুনি আগে যেটা ছিল, আমি যেটা শুনছি বা মনে হচ্ছে যা, আমেরিকা সম্ভবত একটু বোধহয় হাত তুলে নিয়েছে বা একটু হতাশ হচ্ছে। তারা যেটা ভেবেছিলেন যে আপনি বলছেন যেটা ইউনূসের